সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পর এলো কাস্টমস কমিশনার এনামুলের সম্পত্তি ক্রোকের নির্দেশ। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের সংস্পর্শ যারা পেয়েছেন তারাই বানিয়েছেন অঢেল সম্পদ। অনুসন্ধান চলাকালে গ্রেফতার এবং বিদেশ যাত্রা ঠেকাতে সর্বোচ্চ আদালত অস্ত্র তুলে দিলেও ব্যবহারে অনীহা দুদকের। দুর্নীতি নিয়ে থেমে নেই দোষারোপের রাজনীতি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় হঠাৎ হঠাৎ সরব দুদক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল ইসলাম বাবু, এমপি, হুইপ, জাতীয় সংসদ সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং কুদ্দুস আফরাদ, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণে বদলেছে তাদের মানসিকতা। মাওয়াই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, মোকাবেলা করতে হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীকে বিদেশ যেতে এখন ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে, দাবি বিএনপির। রেল ট্রানজিট ইস্যুতে অপপ্রচার করছে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বাসা বাড়িতেও জ্বলে না চুলা। রাজধানীতে 1 মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট, সতর্ক হলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি। 14 বছর পর যুক্তরাজ্যে ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন স্টারমার। চতুর্থবার জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রোশনারা রূপারও বাজিমার। এবং দাবার বোর্ড থেকে চিরবিদায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি হঠাৎ হঠাৎ সরব দুদক। সোহরাব ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গত 3-4 মাসে দুর্নীতির বিরুদ্ধে দুদকের যে ভূমিকা, দুদকের যে অবস্থান, একসময় এই দুদককে বলা হতো নখদন্তহীন বাঘ। অনেকেই বলতেন দুদক শুধুমাত্র চুনোপুটিদের ধরে, রাঘব বোয়ালদের ধরতে চায় না, বা রাঘব বোয়ালদের ধরাছোঁয়ার বাইরেই তারা রাখতে চায়। অনেক সময় বলা হয়ে থাকে যে তারা অকেজো মানুষ, মানে তারা প্রভাবশালীদের ধরতে ভয় পায়। এই যে গত 3 মাসে দুদকের যে ভূমিকা, এটিকে যদি আপনাকে মূল্যায়ন করতে বলা হয়, কি দেখছেন দুদকের ভূমিকাটা এখন? না, আমরা তো যে কোনো বিষয়ে 2 ধরনের মূল্যায়ন করতে পারি। একটা হচ্ছে গ্লাসের অর্ধেক যদি পানি থাকে বলতে পারি যে অর্ধেক ফাঁকা, আবার অর্ধেক ভর্তি, তার মানে আর বাকি অর্ধেক ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। আবার যে অর্ধেক ভর্তি সেটা যদি ফেলে দেওয়া হয় তাহলে গ্লাস শূন্য হয়ে যায়। দুদক তো একটি সরকারি প্রতিষ্ঠান। সরকার কি চায় সেটা কিন্তু দুদকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদক কেন, যে কোনো প্রতিষ্ঠানের জন্য। সরকার দুর্নীতির বিরুদ্ধে কি শূন্য সহিষ্ণুতা দেখাতে চায়? আর দুদক তো হচ্ছে দুর্নীতি সংগঠিত হওয়ার পর দুর্নীতিবাজকে ধরা, এবং আইনি প্রক্রিয়া দীর্ঘ, তদন্ত করবে, তারপর মামলা হবে, মামলার সেই বিচার প্রক্রিয়া চলতে থাকবে, তারপর কারো কারো শাস্তি হয়, অধিকাংশের শাস্তি হয় না। শুধু দুর্নীতির মামলা না, বাংলাদেশে খুব কম মামলা, মানে কম ক্ষেত্রে নারী নির্যাতন বলুন, মাদক বিরোধী মামলা বলুন, কোনটারই বিচার পায় 2%, 4%, খুব বেশি হলে 10%। এমনকি সরকারের খুব বহুল প্রচারিত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিষ্পত্তি হয়েছে মাত্র 2%। তা সুতরাং সরকার কি চায় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরকার যদি চায় যে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, প্রথমত হচ্ছে যেটা বললাম, দুদক তো হচ্ছে দুর্নীতি সংগঠিত হওয়ার পরের দায়িত্ব তার। কিন্তু সরকারের দায়িত্ব দুর্নীতি যাতে সংগঠিত না হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বিচার বিভাগ আছে, আইন আছে, জাতীয় সংসদ আছে, সুতরাং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। তো অর্থাৎ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতি নিরোধ করার যে প্রক্রিয়া, সেটা দেখি না। যে কারণে আপনি যেটা বললেন যে দুদকের যে বাছাই প্রক্রিয়া,
কোনো দুর্নীতিবাজকে ধরা হয় বা জনপ্রতিনিধি ধরা হয়, বড়দের ধরা হয় না। হ্যাঁ, যদি ওই অর্থে বলেন তাহলে দুদক সাম্প্রতিককালে বেশ বড় দুর্নীতিবাজদেরই তো আইনের আওতায় আনার চেষ্টা করছে। এখন চেষ্টা করছে, সেখানে দেখুন দুদকের দায়িত্ব, দুদক কিন্তু কারো উপর নিষেধাজ্ঞা দিতে পারে না, দুদক কারো উপর আদালত দিতে হবে। এখন একজন সাবেক আইজিপি, তার বিরুদ্ধে রিপোর্ট হলো, কিন্তু গণমাধ্যমে রিপোর্ট হলো মাস তিনেক আগে। কিন্তু এই রিপোর্টের পর সরকারি যে সংস্থাগুলো বা সরকার কি করেছে, দুদক না হয় তদন্ত করলো বা করলো না। এখন সরকারে তো আমরা দেখি না যে কারো কোনো সংস্থা তার বিষয়ে কোনো খোঁজখবর নিয়েছে, তদন্ত করেছে, বা আপনি এই যে শত শত বিঘা জমি রিসোর্টের নামে এবং সংখ্যালঘুদের জমি তিনি ভয়ভীতি দেখিয়ে কিনেছেন, এটি কি সরকারি কোনো সংস্থাই জানে না? বা অন্য অন্যগুলোর ক্ষেত্রেও দেখুন যে আপনি এখন কেন এটা হলো যে এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু জানানো হয়নি যে বেনজির কোথায় গেছে, কিভাবে গিয়েছে। এই সংবাদ মাধ্যমে যে সবাই এসেছে যে তিনি সাধারণ নাগরিকের পাসপোর্ট নিয়ে মানে গেছে, মানে বেসরকারি পাসপোর্ট তিনি ব্যবহার করেছেন, কিন্তু আইজিপি হিসাবে তো বেসরকারি পাসপোর্ট ব্যবহার করার কথা না। আচ্ছা, এখন দুদকের কাজ থেমে যাবে না এটা চলবে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। আচ্ছা, থেমে তখনই যাবে যদি সরকার থামাতে চায়, আর যদি সরকার এটা চালু রাখতে চায়, যদি সব দুর্নীতিবাজকে ধরতে চায়, তাহলে দুদক কি বলে, দুদক তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে। এবং তারপরেও আছে, কারণ আপনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইন প্রয়োগ করে তাদের তদন্তের উপর নির্ভর করবে দুদকের অভিযোগ সত্য হবে কি হবে না, মানে আদালতে প্রমাণিত হবে কি হবে না। সবটা মিলে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে এখন একটা শুদ্ধি অভিযান দরকার। এখন সেই অভিযানটা চালাতে সরকার প্রস্তুত কিনা, আর সেটি 15 বছর পর কেন, মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটি আসছে যে, এবং এরা কেউ কেউ এখন পদের থেকে দুর্নীতি করছেন, আর কেউ দুর্নীতি পদের থেকে আগে করেছেন, এখন তারা সরকারি রাষ্ট্রযন্ত্রে নেই। এখানে সরকারকে আর স্পষ্ট করা উচিত। সরকারের সদিচ্ছায় কোনো ঘাটতি দেখছেন কিনা এখন পর্যন্ত? সদিচ্ছাটাই তো দেখছে না। আচ্ছা, সদিচ্ছা থাকলে তো এটা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হতো, এটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা ব্যাখ্যা দিতেন। হ্যাঁ, মন্ত্রীরা ব্যাখ্যা দিতেন। রাজস্ব বিভাগ হলে অবশ্যই অর্থমন্ত্রীর কাছে আমরা ব্যাখ্যা চাই। সাবেক আইজিপির ব্যাপারে অবশ্যই আমরা স্বরাষ্ট্রমন্ত্রী। বাবু ভাই, সরকারের সদিচ্ছার ঘাটতি আছে বা সদিচ্ছা দেখছেন না সৌরভ ভাই। এটির পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে যে দুর্নীতি ধরা পড়ার পরে যে আইনের প্রক্রিয়াগুলো তে নিয়ে আসা, কিন্তু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যারা দুর্নীতি করছে তাদেরকে ধরতে বা তাদেরকে রুখতে সরকারের কোনো ভূমিকা দেখা যায় না। আমি শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার বয়োজ্যেষ্ঠ আমাদের দুইজন সিনিয়র সাংবাদিক এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন, আমি ওনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, সৌরভ ভাই অনেক কথা বলেছেন, আপনিও প্রশ্ন করেছেন। আমার কথা একটু ভিন্ন, যে রাষ্ট্র সবসময় সঠিকটা করার চেষ্টা করেন যিনি সরকারের দায়িত্বে থাকেন। তো দায়িত্ববোধ এড়িয়ে চলেছেন এরকম সরকার প্রধানের কোনো কর্ম কিন্তু এখনো আমরা দেখিনি। যিনি জিরো টলারেন্স দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, সেখান থেকেই কিন্তু আজকে রাঘব বোয়ালদের চেহারা বেরিয়ে আসছে। আজকে জাতীয় পত্রিকা বলেন, মিডিয়া বলেন, সামাজিক যোগাযোগ ব্যবস্থাপনায় বলেন, সর্বক্ষেত্রে কিন্তু মন খোলাভাবে এই দুর্নীতির চিত্র বের করার সুযোগ পেয়েছেন। এই যখন নাকি এই আইজিপির দায়িত্বে ছিলেন তার পূর্বেও কিন্তু সে গুরু দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে। তার চাকরি জীবনের 3-4টি সরকার তিনি অতিক্রম করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি, দেখেন যে তাকে কিন্তু এসপি থাকা অবস্থায় কখনো মিডিয়া আসেনি, যখন তিনি ডিআইজি ছিলেন তখন ছিলেন না, কমিশনার ছিলেন তখনও কিন্তু তার নাম আসেনি।
এবং আইজিপি থাকা অবস্থায় তিনি বড় বড় বক্তব্য দিয়েছেন, ওগুলো সবার কাছেই গ্রহণযোগ্য মনে হয়েছে। কিন্তু যেই মাত্র তার বিরুদ্ধে এই মিডিয়া এসেছে, সামাজিক মিডিয়া এসেছে, সর্বক্ষেত্রে সরকার তো বসে নেই, সরকার তাৎক্ষণিকভাবে মানে কিন্তু প্রশ্নটা বাবু ভাই ওই ব্যবস্থা জায়গাতেই, নিয়েছেন। যেটা মিডিয়াতে আসলো, মিডিয়া জানতে পারলো, কিন্তু সরকারের এত সংস্থা, এত গোয়েন্দা, তারা কেন? না, আমি আপনাকে সেই মানে কথাটাই প্রশ্নটা বলছি। কিন্তু এই জায়গাটাই আমি তুলছেন আমি সোহরাব ভাই। আমি কিন্তু আপনাকে তাই বলছি যে এত বছরে কোনোদিনই কিন্তু কোনো কিছু প্রকাশ পায় না। কিন্তু শেখ হাসিনার সরকার আসার পরেই আজকে দুর্নীতিবাজদের, লুটেরাদের, ব্যাংক লুটেরাদের এবং রাষ্ট্রীয় দায়িত্বে যারা চ্ছিলেন বিভিন্ন সময়, বেগম খালেদা জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানরা কে কি কাজ করেছেন সবই কিন্তু আমরা দেখেছি। ক্ষমতাচ্যুত হওয়ার পর বেশি উঠেছে এবং তার শাস্তির ব্যবস্থা হচ্ছে এবং হয়েছে। তো এই বিষয়গুলিকে স্পষ্টভাবে এইভাবে বলা যায় যে ক্ষমতায় থাকা অবস্থায় যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আজকে ক্ষমতায় থাকাকালীন সময়ে কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার সরকার জিরো টলারেন্সের মধ্য দিয়ে তাদেরকে খুঁজে বের করার দৃষ্টান্ত স্থাপন করেছে। সুতরাং সরকার তো এখানে কোনো রকম আমি মনে করছি যে কাকে ছাড় দিয়েছেন, ভ্রুক্ষেপ করেছেন, এরকম কিন্তু না। সরকার, সোহরাব ভাই বলেছেন সংসদে আলোচনা হয়নি, সরকারি দলের নেতারা প্রকাশ্যে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়ে বক্তব্য রেখেছেন। দুদক একটি, আপনি জানেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি পুরোপুরি স্বাধীন সার্বভৌম, সেই দুদক কিন্তু যে তাদের এই খুঁজে বের করেছেন তাদের দুর্নীতির আজকে যে পরিপত্র আপনারা দেখেছেন, সেটা তো দুদক বের করেছেন। দুদক তো বসে নেই এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে এই আইনের আওতায় আনার চেষ্টা করছেন, যখন যেখানে যেটা প্রয়োজন তা করছেন। তো সরকার তো এখানে হা না প্রশ্নে না, সরকার জিরো টলারেন্স, যেই দুর্নীতিবাজ হোক, যত বড় শক্তিই হোক, তাকে সরকার আইনের আওতায় আনবে এবং সেটা আজকে প্রমাণিত হয়েছে একের পর এক। যখন আমরা দেখছি দুর্নীতিবাজদেরকে, ওরা কারা? ওরা কিন্তু কেউ রাজনীতিবিদ না, ওরা সরকারের কর্মকর্তা ছিলেন, ওরা আমলা, ওরাই আজকে পুলিশ বাহিনীর প্রধান হিসাবে সকলের কাছেই পরিচিত। কাউকে তো সরকার ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সরকার তো সেই সরকার নয়, কারণ সৎ নির্ভীক প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা কিন্তু সবসময় বক্তৃতা করছেন এবং তার শাসনকালে তিনি এটা প্রতিষ্ঠিত করার চেষ্টাও করছেন পর্যায়ক্রমে। সুতরাং আমি মনে করি যে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। সোহরাব ভাই অন্তত পক্ষে নিশ্চিন্ত হতে পারেন যে ক্রাইমাররা নিশ্চয়ই এই সরকারের আমলে ছাড়া পাবেন না, পাওয়ার কোনো সুযোগ নেই। কুদ্দুস আফরাদ ভাই, সোহরাব ভাই যেটি বলছেন যে দুদকের এই যে চলমান প্রক্রিয়া বা দুর্নীতির বিরুদ্ধে তাদের যে পদক্ষেপ, এটি আসলে থেমে যাবে কিনা চলবে সেটি নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। আপনার কাছে কি মনে হয়? আপনার কাছেও কি তাই মনে হয় কিনা? বিষয়টা হচ্ছে, আমিও ভাবতেছিলাম যে সদিচ্ছার যে প্রসঙ্গটা আসছে, সেই প্রসঙ্গে আমি ছোট্ট একটা কথা বলি নিয়ে একটু গল্প আকারে, তাহলে বুঝতে সুবিধা হবে, দর্শকদের হবে, এখানে যে আমরা আলোচনা করছি তাদেরও। তার আগে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় হুইপ নজরুল ইসলাম বাবু ভাই, আমাদের খুব কাছের মানুষ, সোহরাব ভাই বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, সিনিয়র ভাই, খ্যাতিমান সাংবাদিক, এবং আপনার সহ যারা এখন টেলিভিশনের সামনে আছে সবাইকে শুভেচ্ছা। এই যে শুদ্ধি অভিযানের কথা বলছেন, সদিচ্ছার কথা বলছেন, আমরা এখানে কি আমাদের কালচারটা কীরকম জানেন? যারা ক্ষমতাবান, ধরেন মাননীয় হুইপ গাড়ি নিয়ে বেরিয়েছেন, কোথাও হয়তো পুলিশ চেক করার জন্য থামিয়েছে, যে দেখবে মাননীয় হুইপের গাড়ি চেক ছাড়া ছেড়ে দিবে, বা একজন সংসদ সদস্যের গাড়ি, এটা হচ্ছে আমাদের কালচার, ছেড়ে দিবে। আমরা সাংবাদিক, উপরে যদি লেখা থাকে তাহলে খুব একটা করে, আবার অনেক সময় যদি লেখা না থাকে তাহলে হচ্ছে কি, থাকলেও বলে যে গাড়ির ডালাটা খুলেন। কোনো কোনো সাংবাদিক তখন একটা ধমকও দেয়। অর্থাৎ আমি এটা বলছি যে প্রভাবশালী যারা, তারা অনেক সময় এইসব জায়গায় বাধার সৃষ্টি করে। আমার এক ইয়াং বন্ধু আছে, উনি আবার অনেক আগের থেকে আমি দেখি তার যে গাড়িটা আছে, সে কোথাও যখন ইয়ে করে, সে সুন্দর যা যা চায় সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে এবং সবসময় থ্যাঙ্কস দেয়। তো আমি বললাম যে আপনার তো তোমার এই চিন্তাটা খুব ভালো, তো
বলে না এটা দেই কেন জানেন, আমি তো ক্রাইমার না, আমি যদি না দেই থ্যাঙ্কস, তাহলে আমি যেহেতু ক্রাইমার না সবাইকে চেক করতে পারবো, আর যদি আমার ক্ষমতা দেখাই তাহলে হচ্ছে সে আমার এই ক্ষমতার ফাঁকে কিন্তু অনেকেই অনেক কালপিট এরকম গাড়ি নিয়ে নানান কথা বলে বেড়ে যেতে পারবে। অর্থাৎ আমাদের কালচারটা হচ্ছে ক্ষমতা প্রদর্শন। এই ক্ষমতা প্রদর্শন, যখন ব্রিটেনের কথা বলি, আজকে ওইখানে ভোটের ফলাফল এলো, নতুন সরকার এলো, ওইখানের কালচারটা কি, ওইখানে একজন প্রাইম মিনিস্টার যখন যানবাহন নিয়ে চলাচল করে একবার সাধারণের মতোই, গাড়িতে ফ্ল্যাগ থাকে, ওইখানে কালচারটা হচ্ছে বলতে হয় না, বেপুয়া যে সরিয়ে দিতে হয় না গাড়িকে, যে তাকে সাইড দিয়ে দিতে হবে, সামান্য একটু 19-20 উল্টা পথে চললে ফাইনও করে, এটা মন্ত্রীর গাড়ি হোক আর প্রধানমন্ত্রীর গাড়ি হোক। কালচারটা ওইভাবে গড়ে উঠছে, আমার এখানে ওইভাবে গড়ে ওঠে নাই। এই যে গড়ে ওঠেন এটা একদিনের না, কিন্তু দীর্ঘদিনের এই কারাপশনের ইয়াটা হচ্ছে দীর্ঘদিনের। এবং ওইটা কখনো কখনো এই যে শুদ্ধি অভিযান জিয়ার জামানায় দেখছি, এরশাদ জামানায় কয়েক দফা দেখছি, খালেদা জিয়া তো ক্লিন আউট করছিলেন দুর্নীতি আর সন্ত্রাস দমনের জন্য। আসলে এগুলোতে কাজ হয় না। আমার প্রথমত হচ্ছে আমার কালচারালি মোটিভেশনটা বড় বেশি দরকার, এবং এই জায়গায় যারা থাকে, অর্থাৎ এই মোটিভেশনের কি পয়েন্টে যারা থাকে, যেটা সুরা ভাই বললেন যে সরকার কেন বসে থাকবে, সরকার তো আগেই এগুলো নিতে পারতেন। তো সদিচ্ছাটা সেই জায়গায়, সদিচ্ছাটা হচ্ছে যখন এখন সরকার শুরু করছে, আমাদের প্রথমেই ওয়েলকাম করা উচিত, সাধুবাদ দেওয়া উচিত। সাধুবাদ দিয়ে যিনি শুরু করছেন তাকে, তার হাতকে শক্তিশালী করা উচিত। অর্থাৎ ওই যে পুলিশকে বললাম যে থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ দিয়ে তাকে উৎসাহিত করা উচিত, তাকে ক্ষমতাবান করা উচিত, তাকে উৎসাহিত করা উচিত। এরপর তার কাছ থেকে আশা করা উচিত, আদায় করা উচিত। আমরা সেইভাবে যদি করি তাহলে হচ্ছে। আর যদি আমরা ঢালাও সমালোচনা করতে থাকি তাহলে আবার এই গভর্নমেন্টটা ওয়ান্স আপন এ টাইম দেখবে যে যখন তার আশেপাশে দু একজন পড়ে গেছে রেহাই দিয়ে দিবে। আর যদি আমরা এটাকে পোক্ত করতে চাই তাহলে বলতে হবে যে এটা যাতে চালাও, তুমি ভালো কাজ করতেছো, আরও দেখতে চাই, ইত্যাদি ইত্যাদি। এখন এই জায়গাটা আইনের নানান মারপেস আছে। আপনি শুরুতে যেটা বলছিলেন আইনের মারপেস, কিছু রাজনীতিবিদরা যখন এয়ারপোর্টে হ্যাজার্ড হতো তখন কিন্তু কোর্টের কাছে যাওয়ার পর কোর্ট বলছে কোর্টের অনুমতি ছাড়া কারো বিদেশ গমনে বাধা দেওয়া যাবে না। এরপর থেকে কিন্তু মূলত এই সুযোগটা আবার অপরাধীরাও নিচ্ছে। এখন ইচ্ছা করলে গভর্নমেন্ট আবার পারে ওই বাধা দেওয়ার নানান কায়দা আছে, এক কায়দায় বলে না আরেক কায়দায় দেয়। তো এখন কেউ কেউ কিন্তু ওই সুবিধার দিন নিচ্ছে। ওই যে বললাম যে বাধা দেওয়া যাবে না যখন শুনছে, কিন্তু অনেক চোর বাটপাড়া এই ফাঁকে পার হয়ে যায়। সর্বোচ্চ আদালতের একটা রায় আছে যে যদি অনুসন্ধান চলে দুর্নীতির মামলায় তাহলে তাকে গ্রেফতার করতে পারবেন, তার বিদেশ যাত্রা ঠেকাতে পারবেন, তবে 3 দিনের মধ্যে সেটি আদালতের মাধ্যমে পারমিশন নিতে হবে। কিন্তু এই ক্ষমতাটা দুদক কেন ব্যবহার করছে না? যার কারণে যেই প্রশ্নগুলো উঠছে যে আপনি দুর্নীতির অনুসন্ধান করছেন, তদন্ত করতেছেন, যার বিরুদ্ধে তদন্ত করতেছেন সে তো দেশে নাই। আমি বলতেছি দুদক তো যখন তদন্ত, যেরকম যে দেশে নাই, দুদক হচ্ছে যখন শুরু করে তখন তো ঢাকঢোল পিটিয়ে শুরু করে, ক্যামেরাম্যান ডেকে, টিভির ক্যামেরাম্যান ডেকে, সাংবাদিক ডেকে, কার বিরুদ্ধে কি কি অভিযোগ করবে এটা অনুসন্ধান তখন থাকার কথা না। এটা তো আমাদের কালচার। আর একটা জিনিস হচ্ছে কে কি করবে, কোথায় যাবে। আমাদের একজন সাংসদ ভারতে যে খুন হচ্ছে এরপরে কি কি স্টেপ নেবে আমরা যখন দেখলাম, পশ্চিমবঙ্গের সিআইডির আর আমাদের এখানকার পুলিশ, ওরা হচ্ছে কিভাবে গণমাধ্যম এড়িয়ে চলে যায়, কারণ এটা সেন্সেশনাল বিষয়। সে কোন দিকে মুভ করবে এটা সে জানাতে চায় না। এখন আমরা হচ্ছে কোন দিকে মুভ করবো এটা যখন আমরা জানিয়ে করি, তখন তো আমার বিরুদ্ধেও যদি করে, আমি খুব ভালো লোক দাবি করতেছি বা আপনি দাবি করতেছেন বা নজরুল ভাই দাবি করতেছে, যখন কারো বিরুদ্ধে মামলা হয় কেউই ঘরে থাকে না, এটাই স্বাভাবিক, এটা রীতি না। আমি শেষ করে দিই। সো আমাদের এখানে প্রথমত হচ্ছে এই যে কনভেনশনটা যেটা চলে আসছে, এই কনভেনশনে চেঞ্জ আনতে হবে। এই চেঞ্জ আনতে গেলে বড় দায়িত্ব গভর্নমেন্টের, যেটা উনি প্রথমেই বললেন যে এই যে 7 পাসপোর্টের কথা বললেন, 7 পাসপোর্ট যেহেতু ওই জায়গার মানুষ হয়েছে, আরও কোনো কর্মকর্তার এখনো আছে কিনা এটা কি খোঁজ হয়েছে? হয় নাই। কোনোদিন উনি হয়তো ধরা পড়লে দেখা যাবে যে কথার কথা বলছি একান্তই নেহাত গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যেটা হয় আর কি, যে এটা তো পাওয়া গেছে, বাবু সাহেবের পাওয়া গেছে, একজন মাননীয় সংসদ সদস্য। আমি বাবু ভাই আপনাকে মিন করতেছি না, কথার কথা বলতেছি যে উনার একটা গ্রিন পাসপোর্ট ছিল, হ্যাঁ, লাল পাসপোর্টের বাইরে। তো এইটা এখনই এইসব অনেক অভিযোগ আছে, গভর্নমেন্ট আপনি শুরু করতে পারে, এইগুলো দরকার। জি সৌরভ ভাই, যেটি কুদ্দুস ভাই, আফরাদ ভাই বলছিলেন যে ক্ষমতা প্রদর্শনের কালচার এটি বন্ধ করতে হবে। আরেকটা কথা বাবু ভাই বলছিলেন যে ক্ষমতা থেকে যাওয়ার পরে বা আমলা যদি হয় তাহলে সাবেক হয়ে যাওয়ার পরে যে দুর্নীতির অভিযোগগুলো আসে,
এই কালচারটা কিভাবে আমরা উতরাবো? গণমাধ্যমের এখানে দায় আছে কিনা? আসলে হচ্ছে এই কুদ্দুস আফরাদ ব্রিটেনের নির্বাচনের উদাহরণ দিলেন তো। দেখেন, গণতন্ত্র একটা সংস্কৃতি, গণতন্ত্র একটা রীতি, এটি এবং দীর্ঘদিনের ঐতিহ্য থাকতে হয়। ক্ষমতাসীন দল পরাজিত হয়েছে, বিরোধী দল কিন্তু যারা আগে বিরোধী দলে ছিল এবং জয়ী হয়েছে, উল্লাস করেনি, জনগণকে প্রত্যাখ্যান করেছে, মানে ধূলিসাৎ করে দিয়েছে, এটা বলেনি, ধন্যবাদ জানিয়েছে, তার অবদানের কথা স্বীকার করেছে, প্রথম এশীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। এটা হচ্ছে সব ক্ষেত্রে যদি আমরা এই সংস্কৃতি দেখাতে পারতাম, শুধু ক্ষমতা প্রদর্শন নয়। আমাদের দেখেন জাতীয় সংসদে এটাই এই সরকারের আমলে, যেমন গত সরকারের আমলে, আপনি একজন সংসদ সদস্য তো একজন সংসদ সদস্য, তিনি কোন দলের, এটি কিন্তু বিচার করা উচিত না, কিন্তু আমাদের এখানে প্রচণ্ডভাবে বিচার করা হয়। আর এখন তো মানে বিরোধী দল সংসদেই নেই, যে এই যে প্রধান বিরোধী দল, যা রাজপথের বিরোধী দল এখন, অর্থাৎ আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারিনি। অংশগ্রহণমূলক নির্বাচন করাটাও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযানের অংশ বলে মনে করি, কারণ গণতন্ত্র হচ্ছে সবাইকে নিয়ে চলা। এখন কার জন্য পারেনি সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ যে প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রত্যয় হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে, গণতন্ত্র থাকলে দুর্নীতি অবশ্যই দুর্নীতির লাগাম টানা সম্ভব। আর যখন এই যে বিষয়গুলো, বিশেষ করে পুলিশ এবং প্রশাসন, মানে সিভিল প্রশাসন, এই দুটো মানুষের মধ্যে জনধারণা, যেহেতু এখানে একজন বাবু ভাইয়ের সংসদ সদস্য, তার দৃষ্টি আকর্ষণ করছি, মানুষের মধ্যে এই ধারণা হয়েছে যে সরকার, মানে ক্ষমতাসীন দল যেহেতু অতিশয় এই প্রশাসন এবং পুলিশের উপর নির্ভরশীল ছিল, এটা 18 নির্বাচনে, 24 নির্বাচনে, সুতরাং তাদের পদাধিকারীদের দুর্নীতি, অন্যায়, বাড়াবাড়ি, এটা দেখেও দেখেননি অথবা কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এটা জনগণের ধারণা। এখন সরকার সত্যি সত্যি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে চান বা দুর্নীতি মুক্ত করতে চান দেশে, তাহলে এই ধারণাকে পাল্টে দিতে হবে। এই ধারণা তখনই পাল্টাবে, এটা কিন্তু বক্তৃতায় পাল্টানো যাবে না। এবং এটাই দেখতে চাইবে যে সে কোন দলের কোন দলের বা পথের সমর্থক তা নয়, নির্বিশেষে, মানে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হয়। বাবুই বলছিলেন বেনজির আহমদ, এর আগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল না, কিন্তু এই বেনজির আহমদের বিরুদ্ধে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা ছিল, ভিসা নিষেধাজ্ঞা আছে, এবং সেটা কি কারণে? মানবাধিকার লঙ্ঘনের কারণে বেনজির এবং র্যাবের আরও 6 জন কর্মকর্তার বিরুদ্ধে। তাই আমরা নাগরিক হিসেবে কি আমরা প্রত্যাশা করতে পারি না যে এই 6 জনের বিরুদ্ধে যে একটি যে রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিয়েছে এবং সরকার বলছে তারা সেখানে লবি নিয়োগ করেছে, তারা সেখানে এটা নিষেধাজ্ঞা তোলার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ যখনই বৈঠক হয় নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়, যে তারা যেটা করলো, কেন করলো? নিশ্চয়ই তাদের নিজস্ব তথ্য উপাত্ত অনুযায়ী করেছে। সেটা যদি ভুল হয়, সেটা যদি মিথ্যে হয়, সেটি বা সরকারের দায়িত্ব যে সেটি খণ্ডন করা। কিন্তু নিজস্ব এই 6 জনের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের ব্যাপারে একটি তদন্ত হয়েছে। সেই তদন্ত জাতীয় সংসদে, তাদের নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে এবং সেই তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়েছে যে যুক্তরাষ্ট্র যেটা বলেছে সেটা সঠিক নয়, অথবা যুক্তরাষ্ট্র যেটা বলেছে সঠিক, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সুতরাং মানে আমরা কোনটা, আর এটা প্রকাশ্যে, এটা যুক্তরাষ্ট্র যদি এই নিষেধাজ্ঞা নাও দেয়, তাহলে আমাদের যে প্রশাসনে যে দুর্নীতি হচ্ছে, এই যে এনবিআর, পুলিশ না হলে তার বন্দুক আছে, বন্দুক ছাড়াও যে দুর্নীতি কিভাবে প্রসারিত হয়, এনবিআর তাদের দায়িত্ব হচ্ছে অভ্যন্তরীণ রাষ্ট্রের যে সম্পদ সেটা রক্ষা করা, এবং এই সম্পদের যারা মানে কোষাগারে, মানে কি সম্পদ থেকে আইনানুগভাবে যে অর্থ বা সম্পদ সরকারের প্রাপ্য, সরকারের কোষাগারে দেওয়ার কথা, সেটি আহরণ করা। কিন্তু তারা সেটা 2 ধরনের। এক হচ্ছে, এখানে দেখুন
এই যে তারা দুর্নীতি করেছে, দুর্নীতি কাদের টাকায় করেছে? ব্যবসায়ীরাই দুর্নীতির সুযোগ করে দিয়েছে, অথবা তারা বাড়তি সুবিধার জন্য তাদেরকে উৎকোচ দিয়েছে। সুতরাং এই যে আঁতাত, অশুভ আঁতাত, আমরা ব্যবসায়ী সিন্ডিকেট বলি, আজকে সাধারণ মানুষের অবস্থা কি ধরেন, কাঁচামরিচের দাম 300 টাকা ছাড়িয়েছে। মানে বলছি যে এটি স্বাভাবিক কিনা, স্বাভাবিক হলে সেটাও জনগণকে জানানো, আর যদি স্বাভাবিক না হয় এর পিছনে কারা আছে। পেঁয়াজের দাম 100 টাকা ছাড়িয়েছে। বলছে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি। এখন এই 4-5 জনকে ধরা হলো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো, যদি তারা দেশে থেকে থাকে। আর যদি দেশে না থেকে থাকেন তাহলে আরেকটি ব্যাপার। একজন এই মতিউরের প্রসঙ্গে, বাবুভাইয়ের কাছাকাছি এলাকা, যদিও মানে এক এলাকা না, না মতিউরে, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে প্রথম যে একজন জনপ্রতিনিধি, তিনি বলছেন সাংবাদিকদেরকে কিনে সবকিছু ঠিকঠাক করা হয়েছে। সাংবাদিক হ্যাঁ, মানে এটি একজন জনপ্রতিনিধি। তাহলে দুটো, সরকার উচিত যে তাহলে কোন কোন সাংবাদিক তার কাছ থেকে টাকা নিয়েছে, তার কাছ থেকে ওই যে জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, তার কাছ থেকে এটা বের করে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিনি কেন উৎকোচ দিলেন। জি সৌরভ ভাই, আপনার কাছে আবার আসবো যদি সময় থাকে। বাবু ভাই যেটি বললেন সৌরভ ভাই, যে ক্ষমতাসীন দল সম্পর্কে মানুষের একটা ধারণা যে ক্ষমতাসীন দল প্রশাসনের উপর অনেকটাই নির্ভরশীল ছিলেন, যেই কারণে প্রশাসনের লোকজন যে দুর্নীতি করেছে সেগুলো একটু আড়াল করে রাখা বা ঢেকে রাখার চেষ্টাই সবসময় সরকার করে আসছে। এই যে অন্যায় কথা, সৌরভ ভাই একজন প্রথিত যশা সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, এই যে অন্যায় কথা বলা এবং এটা মিডিয়াতে প্রচার করা, সরকার এই সকল ব্যবস্থায় দুর্বলতা দেখিয়েছেন, যার কারণেই আমি মনে করি যে এই ধরনের কথা বলার কারণে আজকে দুশ্চরিত্রবানরা সাহস পায়। কারণ আপনি বলুন যে জনগণ কিভাবে হতাশাগ্রস্ত হবেন আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ তো জনগণের দল, আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগকে যদি কেউ রাজনৈতিকভাবে প্রতিহত করতে চায় তাহলে একটা নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেন না, প্রহসনের রূপ দিতে চায়, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে লুটপাট করেছে, দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদের পক্ষ নিয়ে নানান রকম কথা বলা যাবে। কিন্তু তাদের সময় এই বেনজির কি চাকরি করেন নাই? তাদের সময় কি মতিউররা চাকরি করেন নাই? তখন কি সোরাব সাহেবরা নৈতিক দায়িত্ববান সাংবাদিক ছিলেন না? আমি মনে করি নৈতিকতার আস্ফালন এবং দুশ্চরিত্রবানদের হাতে যখন দায়িত্ব পড়ে যায় নানা কায়দায় নানাভাবে, তখনই এই ধরনের প্রশ্ন আসে। এটা জনগণ বুঝেন, কারণ বঙ্গবন্ধুর কন্যার প্রতি মানুষের আস্থা রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা রয়েছে। যদি আমরা মাইনাস শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ ভাবি এই রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক দল হিসাবে স্বচ্ছ এবং যোগ্য, তাহলে কে আসবেন? হু ইজ দ্য পারসন? আমরা তো দেখি না। আমরা এরকম বহু দেখেছি, একমাত্র চ্যালেঞ্জ করা মানুষ দেখেছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে, যিনি বিশ্বব্যাংকও কিন্তু বলেছিলেন পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির জন্য টাকা দিবেন না। তিনি কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছেন দুর্নীতি হয় নাই, এবং এটা বিশ্ব আজকে স্বীকৃতি দিয়েছে, আন্তর্জাতিক বিশ্বে সুনাম বৃদ্ধি পেয়েছে। সুতরাং আপনিও দেখবেন যে ভবিষ্যতেও কারা আশ্রয়দাতা প্রশ্রয়দাতা, কাদের উপর জনগণ নির্ভরশীল আস্থাশীল, সেটা কিন্তু প্রমাণ করবেন বঙ্গবন্ধুর কন্যা। একটা নির্বাচন আসলে পরপর 3 বার যারা নির্বাচনকে বয়কট করে, সেই রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের মানুষ কি প্রত্যাশা করবেন? যারা আগুন জ্বালাবেন, যারা রাস্তাঘাট বন্ধ করে দিবেন, আমি সেটা বলি না। মানুষের মধ্যে একটা ধারণা, বক্তব্য স্পষ্ট বুঝেছি, না বুঝার কোনো কারণ নাই, কারণ আমি বুঝি কম। আচ্ছা বাবু, একটু বলি 2018 নির্বাচন আপনাকে বলার সুবিধার জন্য, 2018 নির্বাচনের পর অনেক পুলিশ কর্মকর্তা কি এই কথা বলেননি যে এই সরকারকে আমরাই ক্ষমতায় এনেছি? আমি প্রকাশ্যে বলেছেন, গণমাধ্যমে এসেছে। আপনি এটা বলেছেন না, আমি আবার এটা বলি আপনাকে। দেখেন, এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, তাদের ধারাবাহিকতা আমরা কিন্তু দেখি এবং জানি। আপনি দেখুন যে বঙ্গবন্ধুর কন্যার সাথে যদি 2008-এর নির্বাচন হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময় বেগম খালেদা জিয়ার দল 50 আসনে নেমে এসেছিলেন। এরপর
বিরোধী দলে থাকা অবস্থায় এই রাষ্ট্রের এই দায়িত্ববান হয়ে একটা কথাও কিন্তু তিনি বলতে পারেননি, এবং জনগণ সেই কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটা রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ান কখন? যখন তারা বুঝেন যে তাদের নির্বাচন করার কোনো সুযোগ নেই, জনগণের কাছে কোনো আস্থা নেই, জনগণকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে কিছু দিতে পারে নাই, বিরোধী দলের ছায়া হিসাবে সরকারের ভুল ধরে জনগণের আস্থাও তিনি অর্জন করতে পারেননি। সেই দলটিকে কিন্তু জননেত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৮ সালে নির্বাচনের মাধ্যমে, কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে কি ব্যবধানে হারিয়েছিলেন সেই কথাটাও কিন্তু মনে রাখতে হবে। এরপর থেকে তো তারা নির্বাচনে অংশগ্রহণ করেন না। 18 নির্বাচনে এসেছেন, তারা বাণিজ্য করেছেন নির্বাচনের নামে, নমিনেশন বাণিজ্য, এটা সবাই জানেন। রাজনৈতিকভাবে পুলিশ সহযোগিতা করেছে, এটা সত্য। কি সহযোগিতা করেছেন? জ্বালাও পোড়াও, দেশের এই যে স্কুলঘর পুড়িয়ে দেওয়া, এগুলিকে রক্ষা করার নৈতিক দায়িত্ব হিসাবে সরকারের পাশে 14-18 হয়েছে স্কুল ঘর পড়ানো। আরে সেটার ধারাবাহিকই তো 18 নির্বাচন। আচ্ছা, সেই নির্বাচনের আগে যে ঘটনাগুলি ঘটিয়েছেন, একটা বয়কট করেছেন, তারপর ক্ষমা চেয়ে এসেছেন, মানুষ সেটা মনে রেখেছেন। পুলিশ তো আর ভোট সহযোগিতা করেননি, পুলিশ তো নিশ্চয়ই রাষ্ট্রের দায়িত্ববান হয়ে পুলিশ তো সরকারের নির্দেশনা অনুসরণ করবে। তাই বলে কি আমাদের মানুষের আস্থা কমে যাবে? নিশ্চয়ই না। না, আমার শেষ কথাটা হলো, দেখেন, আন্তর্জাতিকভাবে আজকে প্রমাণিত হয়েছে দুর্নীতির কোনো আস্তানা বাংলাদেশে থাকবে না, এই মর্মেই শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। কুদ্দুস আফরাদ ভাই, এই বিষয়ে যদি কিছু অ্যাড করতে চান, আর যেটি সৌরভ ভাই বলছেন যে গণতন্ত্র থাকলে দুর্নীতির লাগাম টানা সম্ভব অনেক ক্ষেত্রে। না, ওটা তো একবারে শতসিদ্ধ কথা। গণতন্ত্র থাকলে দুর্নীতির লাগাম টানা যায়, এটা শত। অর্থাৎ ওই যে বললাম যে পাবলিক পিপল পার্সপেক্টিভ কিটা আছে তখন ওইটা হয়। আমাদের এখানে পার্লামেন্টে বেসিক্যালি মানে 2008 থেকে আমি 14-13 শেষ পর্যন্ত পার্লামেন্ট ছিল। সেই পার্লামেন্টের যদি ভূমিকা দেখি, সেই পার্লামেন্টে কার্যকর হতে পারতো, কিন্তু অপোজিশন কিন্তু তখন সেইভাবে সরব ছিল না। তারা বরঞ্চ পার্লামেন্টে তাদের মেন লোকই অনুপস্থিত থাকতো। পার্লামেন্টটাকে সজীব যদি না করা যায়, পার্লামেন্টে যদি সোচ্চার না হয়, তাহলে কিন্তু হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে পাবলিক পারসেপশন যেটা আছে, আমি বললাম না প্রথমেই, পারসেপশন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু এইটাও সত্য দুর্নীতি রন্ধে রন্ধে পড়ছে। যারা খুব ভালো কথা বলে, যারা খুব ভালো কথা আমরা বলি, প্রত্যেকেই কম বেশি কোন না কোনোভাবে 900-এর সাথে জড়িত। কেউ যদি বলে না এটা খুব ভুল হবে, বাংলাদেশে বাস করে, না, আছে 2-1 ওটা এখন আর ওদের বলবো না যে তারা হয় দেবতা নাহলে পাগল, দুইটার একটা। হ্যাঁ, মানে তাদের জায়গাটা এরকম, তারা পদে পদে নাজেহাল হয়, সেই জন্য তারা আড়ালে চলে যায়। আর যদি আমাদের জীবন জীবিকার সাথে চলতে হয়, এখানে পারসেপশনটা ওইভাবে ডেভেলপ করছে। এখন কেউ না কেউ তো শুরু করতে হবে, এবং ওই শুরুটাকে যদি শক্তিশালী করা যায়, মজবুত করা যায়, তাহলে আমরা হয়তো সাফল্যের দিকে যেতে পারবো। এখন এখন এই যে দুদক, হঠাৎ বলেন দুদক সরব, দুদকের হাতে কয়টা মামলা আছে, কথার কথা, এটা কি আমরা জানি? কয়টা মামলা ইনকোয়ারিতে আছে, এটা কি আমরা জানি? কোনো বিধি ব্যবস্থা নেই, কারণ এটা একটা সাংবিধানিক সংস্থা। এবং এই সংস্থা, এই যে হঠাৎ আপনারা শিরোনাম নির্ভর করছেন, মিথ্যে না তো, হঠাৎ দেখা গেল যে দুদক কিন্তু একবার নিজস্ব গতিতে, যে রাজস্ব বিভাগের প্রথম সচিবকে করলো, এটা কিন্তু দুদকের, এটা কিন্তু মিডিয়া না, মিডিয়া আবিষ্কার করে নেই। দুদক এরকম কাজ কিছু করছে, করে না তা না, কিন্তু আবার দুদকের হাতে যেটা আপনি বললেন, বললেন, কিছু এখতিয়ার তো আছে। দুদক কিছু কিছু জায়গা, এই মতিউরকে দুদক 4 বার সার্টিফিকেট দেয় নাই, দিছে তো। আমি কিন্তু এই বাজেটের এইবারের বাজেট অধিবেশন শুরুতে আরেকটা টেলিভিশনে বলছিলাম একটা কথা, কাকতালীয়ভাবে তাই প্রমাণ হচ্ছে। আমি বলছিলাম যে সরকার রাজস্ব আদায়ের টার্গেট করে এত লাখ কোটি টাকা, কিন্তু আমাদের রাজস্ব বিভাগ NBR তারা সরকারের রাজস্ব, তাদের ব্যক্তির রাজস্ব কিভাবে বাড়ানো যায়, ওইটাকে যখন তারা এই কাজ করে, সরকার রাজস্ব কখনো ফুলফিল হয় না, টার্গেট হয় না, টাকা কিন্তু যাচ্ছে, এবং তাতে অন্যায় বাড়ছে। যেটা সৌরভ ভাই একটু আগে বললেন, আমাদের এখানে এই যে দুষ্ট চক্র দাম টাম নানান কিছু বাড়ায়, এই দুষ্ট চক্রের সাথে তো আমাদের গভর্নমেন্ট ম্যানেজমেন্ট বলতেছি, ম্যানেজমেন্ট কোনো না কোনোভাবে লিঙ্ক আপ আছে। সেই জন্য আবার তারা দেখবেন ডিমের দাম 7 দিন বাড়ায় রাখবে, 7 দিনে লুট যা করার করে ফেলবে, এরপর আবার এটা স্বাভাবিক, আবার আরেকটা হাত দিবে, আবার চালে হাত দিবে, এইভাবে চলতেছে। এবং এইগুলাকে কিভাবে মানে এক জায়গায় নিয়ে আসা যায়, আমাদের এখানে যে কোনো লোক
যে কোনো সার্ভিস পেতে গেলে তাকে যেই পরিমাণ নাজেহাল হতে হয়। আমি সর্বশেষ বর্তমান সিইসির লেখা বইটারে কিছু অংশ যদি এখানে আর বলা দরকার নাই, অনেকেই পড়ছেন, প্রথম আলো যেটা ছাপছেন, একজন সিনিয়র সিটিজেন এবং উনি একটা সাংবিধানিক পদের এখন আছেন বর্তমানে, যখন বইটা লেখেন তখন তিনি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব। উনি যেসব কথা লিখছেন এইসব কথা তো কগনিজেন্সে নেওয়া উচিত, নিয়ে ইনকোয়ারি করা, ওই বিষয় না এখন এগুলো আছে কি না, সার্ভিস জায়গায় হাসপাতালে, রেলওয়েতে, বিমানবন্দরে মানুষ নাজেহাল হয় কেন করবে না? আসলে কিন্তু 1 বছর যথেষ্ট সময়, 2 বছর যথেষ্ট সময়, কিছু ফ্লাইং কাজ যদি করে। সময় একেবারে শেষ, আমরা চাইলে আর একটু সময় দিতে পারতাম কিন্তু সময় শেষ হয়ে গেছে। আগামী এপিসোডে হয়তো আরো বেশি সময় দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।